হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। পর্ষদ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের অলরেডি 8টা স্কুল করে দিয়েছি। আজকে 9 নম্বর স্কুল। দেখো 3-1 দেখো কি বলছে, আগামী দিনে মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হতে পারবে। যুক্তি দাও। কি বলছে দেখো, মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হতে পারবে কারণ এটি বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে পাওয়া যায়, বিশেষ করে সমুদ্রের তলদেশে এবং পার্মাফ্রস্টে। প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় এর বিশাল মজুদ আগামী দিনের শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে। তুলে নেবে। 3-2 দেখো, 127 ডিগ্রি সি উষ্ণতায় 0.164 এটিএম চাপে 11 গ্রাম CO2 এর আয়তন কত হবে? তাহলে কি কি দেওয়া আছে আমার, এম ভরটা এখানে ডাব্লিউ দিয়ে লিখবে তোমরা, ডাব্লিউটা দেওয়া আছে 11 গ্রাম। আচ্ছা, তাপমাত্রা টি সমান 400 কেলভিন নিয়ে যাবে, ডিগ্রি সি থেকে কেলভিন নেবে। আর চাপ পি সমান 0.164 এটিএম দেওয়া আছে। আর কি বড় হাতের এম, এখানে আণবিক ভরটা কি হবে 44 গ্রাম/মোল। আচ্ছা, আর এর মানটা তো তোমাদের মুখস্থ রাখতে হবে 0.082। এনটা প্রথমে বের করে নেবে ডাব্লিউ/এম করে, এখানে 0.25। এবার পিভি সমান এনআরটি সমীকরণে বসিয়ে দিয়ে দেখো ভি সমান কি লিখতে পারি, এনআরটি/পি। এবার সেখানে মান বসিয়ে দেখো ভিটা উত্তর আসছে 50 লিটার। তোমরা কাটাকাটি করে বার করবে যে ভিটা আসবে 50 লিটার, ঠিক করে তুলে নেবে। অথবাটা দেখো, -3 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। গ্যাসটিকে একই চাপে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন হয় 1 লিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে প্রাথমিক উষ্ণতা T1, ওটা -3 ডিগ্রি সি সমান কি লিখতে পারি, -3 + 273 কেলভিন সমান 270 কেলভিন। প্রাথমিক আয়তন V1 সমান 750 সেমি কিউব। অন্তিম আয়তন V2 সমান 1 লিটার সমান 1000 সেমি কিউব। আচ্ছা, এবার চার্লসের যে সূত্রটা আছে V1/T1 সমান V2/T2 থেকে কি পাবো, যে T2 সমান V2 × T1/V1। তাহলে ওখান থেকে T2 সমান মান বসিয়ে দিয়ে কত আসছে দেখো 360 কেলভিন। ঠিক করে তুলে নাও, কাটাকাটি করে তোমরা করে নেবে 360 কেলভিন। এবার উত্তরটা তোমরা সবসময় ডিগ্রি সিতে চেঞ্জ করে দেবে। তাহলে T2 সমান 360 - 273 সমান 87 ডিগ্রি সি। আচ্ছা, তারপর দেখো 3-3 কি বলছে, গ্লিসারিনের মধ্যে কাচের দণ্ড ডোবালে তা অদৃশ্য হয়ে যায় কেন? দেখো, মেন কারণ হচ্ছে প্রতিসরাঙ্ক সমান হওয়ার কারণে। ব্যাখ্যাটা দেখে নাও। গ্লিসারিন এবং কাচের প্রতিসরাঙ্ক প্রায় সমান, যথাক্রমে প্রায় 1.47 এবং 1.5। যখন কাচের দণ্ড গ্লিসারিনে ডোবানো হয় তখন আলোকরশ্মি কাচ থেকে গ্লিসারিনে প্রবেশ করার সময় বা গ্লিসারিন থেকে কাচে প্রবেশ করার সময় কোনো প্রতিসরণ বা প্রতিফলন হয় না, কারণ দুটি মাধ্যমের আলোকীয় ঘনত্ব প্রায় একই, ফলে কাচের দণ্ডটি অদৃশ্য দেখায়। তারপরে দেখো 3-3 কি বলছে, সরল ক্যামেরা ও চোখের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। উত্তর দেখো, সাদৃশ্য কি হবে, উভয় ক্ষেত্রেই একটি লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব তৈরি করা হয়। উভয় ক্ষেত্রেই গঠিত প্রতিবিম্ব হলো সৎ এবং উল্টো। ক্যামেরার ফিল্ম বা সেন্সর এবং চোখের রেটিনা উভয়ই আলোক সংবেদী তল হিসেবে কাজ করে, যেখানে প্রতিবিম্ব গঠিত হয়। বৈসাদৃশ্য দেখো, চোখের লেন্সের ফোকাস দূরত্ব প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়, কিন্তু একটি সরল ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব সাধারণত স্থির থাকে। চোখে আইরিস ও পিউপিল আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। ক্যামেরায় ডায়াফ্রাম বা শাটার সেই কাজ করে, কিন্তু এদের কার্যপদ্ধতি ভিন্ন। 3-4 দেখো, একটি বাল্বের রেটিং লেখা 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? কি দেখো, এর অর্থ হলো বাল্বটি যদি 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে সংযুক্ত করা হয় তবেই সেটি সঠিকভাবে কাজ করবে। 100 ওয়াটের অর্থ হলো 220 ভোল্ট বিভব পার্থক্যে কাজ করার সময় বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তরিত ব্যয় করবে এবং উজ্জ্বলভাবে জ্বলবে। 3-5 দেখো, NaCl এর আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয় কেন? দেখে নাও, NaCl এর সংকেত ওজন ব্যবহারের কারণ কি দিচ্ছে, ব্যাখ্যাটা কি দিয়েছে, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, সমযোজী অণু নয়। কঠিন অবস্থায় এটি একটি কেলাস জালক গঠন করে, যেখানে প্রতিটি সোডিয়াম আয়ন নির্দিষ্ট সংখ্যক ক্লোরাইড আয়ন দ্বারা এবং প্রতিটি ক্লোরাইড আয়ন নির্দিষ্ট সোডিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।
এখানে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, তাই আণবিক ওজন না বলে সংকেত ওজন বা ফর্মুলা ওয়েট শব্দটি ব্যবহার করা হয়, যা ক্লাসে উপস্থিত আয়নগুলির ভরের অনুপাতকে নির্দেশ করে। 3-6 দেখো, ন্যাপথেলিন ও খাদ্য লবণের ভৌত ধর্মের দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য পয়েন্ট কি দেবে? গলনাঙ্ক। খাদ্য লবণ একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, কিন্তু ন্যাপথলিনের গলনাঙ্ক তুলনামূলকভাবে অনেক কম। ঊর্ধ্বপাতন, ন্যাপথলিন একটি উদ্বায়ী পদার্থ যা সাধারণ উষ্ণতাতে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, কিন্তু খাদ্য লবণ ঊর্ধ্বপাতিত হয় না। 3-7 দেখো, N2 এর পরীক্ষাগার প্রস্তুতিতে কোন কোন বিকারক নেওয়া হয়? বিক্রিয়ার শর্ত কি? কি বলছে? বিকারক হিসেবে কি কি নেওয়া হয় দেখো। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে প্রধানত সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। বিক্রিয়ার শর্ত কি? এই দুটি বিকারকের জলীয় দ্রবণকে একসাথে মিশিয়ে স্বল্প উষ্ণতায় উত্তপ্ত করা হয়। উষ্ণতা বেশি হলে অ্যামোনিয়া নাইট্রেট বিস্ফোরিত হতে পারে, তাই উষ্ণতা নিয়ন্ত্রণ জরুরি। সমীকরণটা দেখে নাও। NaNO2 প্লাস NH4Cl থেকে N2 প্লাস 2H2O প্লাস NaCl। 3-8 কি বলছে? থার্মিন মিশ্রণ কি? বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। থার্মিন মিশ্রণ হলো আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। এই মিশ্রণে আয়রন অক্সাইড ও অ্যালুমিনিয়ামের ভরের অনুপাত সাধারণত 3:1 হয়। আচ্ছা, এখানে বিক্রিয়ার সমীকরণটা দেখে নাও। এই বিক্রিয়াটি থার্মিন বিক্রিয়া নামে পরিচিত, যা অত্যন্ত তাপ উৎপাদী এবং ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। Fe2O3 প্লাস 2Al থেকে 2Fe প্লাস Al2O3 প্লাস হিট তুলে নেবে ঠিক করে। অথবাটা দেখো, খোলা বাতাসে ফেলে রাখলেও অ্যালুমিনিয়ামের ক্ষয় হয় না কেন? ব্যাখ্যাটা দেখে নাও। অ্যালুমিনিয়াম এটি অত্যন্ত সক্রিয় ধাতু হলেও যখন এটিকে খোলা বাতাসে ফেলে রাখা হয়, তখন এটি বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে দ্রুত বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি অত্যন্ত সূক্ষ্ম, শক্ত ও অবিচ্ছিন্ন স্তর তৈরি করে। এই অক্সাইডের স্তরটি ধাতব অ্যালুমিনিয়ামের পৃষ্ঠকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে এবং ভিতরের ধাতুকে ক্ষয় বা জারণ থেকে রক্ষা করে। এই ঘটনাকে প্যাসিভেশন বা নিষ্ক্রিয়করণ বলা হয়। তুলে নেবে। 9 দেখো, সাধারণ উষ্ণতায় ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। কি আছে দেখো, সাধারণ উষ্ণতায় ধাতব সোডিয়াম ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটি অ্যালকোহলের অম্ল ধর্ম প্রমাণ করে। বিক্রিয়াটা দেখে নাও। 2CH3CH2OH প্লাস 2Na থেকে 2CH3CH2ONA প্লাস H2। এটা তোমাদের এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক করে তুলে নেবে এটা। অথবাটা দেখো, টেবলনের মনোমারের নাম লেখো। CH3CHCl CH3 যৌগের ইউপ্যাক নাম লেখো। তাহলে টেবলনের মনোমারের নাম হলো টেট্রাফ্লুরোইথিলিন। এর সংকেত হচ্ছে CF2 CF2। আর এই যৌগটির ইউপ্যাক নাম হলো 3-chloro-prop-1-ene। কি লিখবে? যৌগটির ইউপ্যাক নাম আছে। ইউপ্যাক নামটা এখানে তোমাদের ভুল করা আছে, ডবল বন্ড করা আছে। এখানে ইউপ্যাক নামটা করে দেবে তোমরা 2-chloro-propane। কি লিখবে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এখানে লিখে নেবে তোমরা ঠিক করে। 2-chloro-propane হাইফেন দিয়ে লিখবে, সাইডে হাইফেন দিয়ে দেবে। 2-chloro-propane। ইউপ্যাক নামটা এখানে ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নেবে 2-chloro-propane। ঠিক আছে। 4-1 দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর প্রকল্পের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো, বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে স্থির চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, ভি সমানুপাতিক এন। উপরে তিনটি সূত্রকে একত্রিত করে পাই ভি সমানুপাতিক এনটি বাই পি বা পিভি সমানুপাতিক এনটি। ওখান থেকে কি পাবো? পিভি সমান এনআরটি, যেখানে আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। 4-2 দেখো,
এ ও বি গ্যাস পরস্পর বিক্রিয়া করে সি গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটির সমীকরণ A+3B থেকে 2C। এ ও বি এর বাষ্প ঘনত্ব 14 হলে সি এর বাষ্প ঘনত্ব কত? তাহলে এখানে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভরটা বের করে নেব। এর আণবিক ভর হবে কত? 2 × 14 = 28 গ্রাম। আর বি এর আণবিক ভর কত হবে? 2 × 1 = 2। বিক্রিয়াটা দেওয়া আছে কি A+3B থেকে 2C। ভর সংরক্ষণের সূত্রানুযায়ী বিক্রিয়কগুলির মোট ভর সমান বিক্রিয়াত পদার্থের মোট ভর। Ma প্লাস 3 × Mb সমান 2 × Mc। সেখান থেকে Mc কত পাচ্ছি দেখো? 17 তোমরা তুলে নেবে। 17 পাচ্ছি। এবার সি এর আণবিক ভর Mc সমান 17। তাহলে বাষ্প ঘনত্ব কি করে পাবো? 2 দিয়ে ভাগ করে। তাহলে বাষ্প ঘনত্ব হবে 8.5। অথবাটা দেখো, একটি চুনাপাথরের নমুনার 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটির ওজন কত কমবে? তাহলে এখানে প্রথমে বিশুদ্ধ CaCO3 এর ভরটা বের করে নিতে হবে। তাহলে 120 × 90/100 সমান 108 কেজি। বিক্রিয়াটা জানতে হবে। বিক্রিয়াটা কি? CaCO3 থেকে CaO প্লাস CO2। এবার এখানে CaCO3 আণবিক ভর কত হয়? 100 গ্রাম পার মোল। আর CO2 কত হয়? 44 গ্রাম। এবার এই যে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, ওটাই কি ওজন কমে যায়, কারণ ওটা গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে ঐকিক নিয়মটা করবে। 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে ওজন কমে 44 গ্রাম। তাহলে 108 কেজি করলে কত হবে? 44/100 গ্রাম ইন্টু 108 কেজি। সেখান থেকে উত্তর কত আসছে দেখো? 47.52 কেজি। ঠিক করে তুলে নেবে। তারপরে 4-3 দেখো, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিনের T1 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V1 সেমিকিউব ও T2 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V2 সেমিকিউব। এই কঠিন পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। তাহলে উদাহরণ কি হবে? থার্মোমিটারে পারদের প্রসারণ। কঠিন পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি হলো গামা সমান V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সি ইনভার্স বা কেলভিন ইনভার্স। 4-3 অথবাটা দেখো, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। তাপীয় রোধের রাশিমালাটি লেখো। উভয় ক্ষেত্রেই পদার্থের উষ্ণ বা উচ্চ বিভব স্থান থেকে শীতল বা নিম্ন বিভব স্থানের দিকে পরিবহন ঘটে। উভয় ক্ষেত্রেই পরিবহনের হার উষ্ণতা বা বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপীয় রোধের রাশিমালাটা কি দেখো? R সমান L/K A। এখানে L হলো পরিবাহীর দৈর্ঘ্য, K হলো তাপ পরিবাহিতা গুণাঙ্ক এবং A হলো প্রস্থচ্ছেদ। 4-4 দেখো, একটি আলোক রশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে ধরা যাক আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R। প্রতিফলন কোণও I হবে। প্রশ্নানুসারে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ I + R সমান 90 ডিগ্রি বা R সমান 90 ডিগ্রি মাইনাস I। স্নেলের সূত্রানুযায়ী কাঁচের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান sin I বাই sin R। আর এর মান বসিয়ে পাই মিউ সমান sin I বাই sin 90 ডিগ্রি মাইনাস I বা sin I বাই cos I, বা কি লিখতে পারি মিউ সমান tan I। তাহলে আপতন কোণ ও কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো মিউ সমান tan I। তুলে নেবে ঠিক করে। 4-4 দেখো, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিস্থারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিস্থারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত হবে? দেখো, সমবাহু ত্রিভুজ হওয়ায় প্রিজম কোণ এটা কত হবে? 60 ডিগ্রি। আপতন কোণ I1 সমান 30 ডিগ্রি। নির্গমন কোণ I2 সমান 45 ডিগ্রি। তাহলে যে সূত্রটা ছিল ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, মান বসে দেখো চ্যুতি কোণটা বেরিয়ে এসছে ডেল্টা সমান 15 ডিগ্রি। ঠিক আছে?
আচ্ছা, 4-এর 5 দেখো, উত্তল লেন্স দ্বারা কিভাবে বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা যায়? রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এটা তোমাদের আগেও হয়েছে, তুলে নেবে এটা। আর গামা রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব তোমাদের বইতে আছে, একটু দেখে নেবে। 4-এর 6 দেখো, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? তড়িৎ শক্তি ও কার্যের ধারণা থেকে প্রতিষ্ঠা করো H সমান I স্কয়ার RT বাই J। দেখো 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল। এবার প্রতিষ্ঠাটা দেখো, আমরা জানি কোনো পরিবাহের মধ্য দিয়ে T সময়ে I প্রবাহমাত্রা গেলে এবং পরিবাহ রোধ R হলে মোট তড়িৎ শক্তি বা কৃতকার্য W সমান VIT সমান I স্কয়ার RT। এই কৃতকার্য তাপে রূপান্তরিত হয় যদি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J হয়, তবে H সমান W বাই J। সুতরাং H সমান I স্কয়ার RT বাই J। অথবাটা দেখো, একটি বাড়িতে 6টি 60 ওয়াটের ল্যাম্প, 5টি 80 ওয়াটের ফ্যান, একটি 100 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। মাসে প্রতি ইউনিট 5 টাকা হিসেবে মোট কত খরচ হবে? দেখে নাও, প্রথমে তড়িৎ শক্তিটা কতটা ব্যয়িত হয়েছে দেখে নাও। ল্যাম্পের হচ্ছে কত, 2160 ওয়াট ঘন্টা, ফ্যানের কত হবে 2400 ওয়াট ঘন্টা, টিভির 600 ওয়াট ঘন্টা। তাহলে মোট দৈনিক হচ্ছে খরচ বা ব্যবহার হচ্ছে কত, 5160 ওয়াট ঘন্টা। এবার ওইটা বিওটিতে রূপান্তরিত করব 1000 দিয়ে ভাগ করে, তাহলে 5.16 বিওটি। 30 দিনের সাথে 30 দিয়ে গুণ করে দেবো, গুণ করলে 154.8 বিওটি। প্রতি ইউনিট 5 টাকা করে যদি খরচ হয়, তাহলে 154.8 ইন্টু 5 সমান কত হবে, 774 টাকা। তাহলে ঠিক করে তুলে নেবে তোমরা এটা, ঠিক আছে, দেখে দেখে তুলে নেবে। 4-এর 7, ফ্যারাডের সূত্র আগেও বলে দিয়েছি। আর ভাস্কর বাতির চেয়ে এলইডির বাতি ব্যবহারের একটি সুবিধা। ভাস্কর বাতির চেয়ে এলইডি বাতির একটি সুবিধা হলো এলইডি বাতির তড়িৎ ক্ষমতা অনেক বেশি, যার ফলে বিদ্যুৎ খরচ কম হয় এবং এটি অনেক বেশি টেকসই হয়। 4-এ 8 দেখো, TH 234/90 থেকে PB 206/82 কটি আলফা কণা কটি বিটা কণা নির্গত হবে? প্রথমে কাজ তোমাদের ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে দেখা। 234 মাইনাস 206 করলে 28। এবার প্রতিটি আলফা কণার ভর সংখ্যা 4 কমে যায়, মানে 4 একটি আলফা কণা যদি নির্গত হয় 4 কমে যায়, তাহলে 28/4 করলে দেখো আলফা কণা নির্গত হয়েছে 7টি। এবার দেখো পারমাণবিক সংখ্যা কি হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, 90 মাইনাস 82 8 পরিবর্তন হয়েছে। 7টি আলফা কণা যদি নির্গত হয়, পারমাণবিক সংখ্যা কমে যাওয়ার কথা 7 ইন্টু 2 সমান 14 কমার কথা, কিন্তু তোমার হওয়ার কথা ছিল 90 মাইনাস 14 76 হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে আছে 82। তাহলে কত বেশি আছে, 82 মাইনাস 76 সমান 6। প্রতিটি বিটা কণা নির্গমনের ফলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, তাহলে বিটা কণার সংখ্যা এখানে 6। তাহলে উত্তর হবে কি, 7টি আলফা কণা ও 6টি বিটা কণা নির্গত হবে। 4-এ 9 দেখো, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলির তড়িৎ ঋণাত্মক ধর্ম উপর থেকে নিচে গেলে কিভাবে বদলায়? তার সংজ্ঞাটা দেখো, আগেই বলে দিয়েছি। দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ধর্ম উপর থেকে নিচে গেলে কমতে থাকে, কারণ পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে এবং নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়। অথবাটা দেখো, 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মে দুটি পার্থক্য উল্লেখ করো। মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি? 17 নম্বর শ্রেণী হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মে দুটি পার্থক্য: ধাতব বা অধাতব ধর্ম। হাইড্রোজেন একটি অধাতব গ্যাস, কিন্তু এটি ক্ষার ধাতুর মতো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করতে পারে। হ্যালোজেন মৌলগুলি সম্পূর্ণরূপে অধাতব। যোজ্যতা দেখো, হাইড্রোজেনের যোজ্যতা সাধারণত 1, হ্যালোজেন মৌলগুলির যোজ্যতাও 1, কিন্তু তারা পরিবর্তনশীল যোজ্যতাও দেখাতে পারে। মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ছিল যে মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা নয়, মৌলের মৌলিক ধর্ম এবং পর্যায় সারণীর ভিত্তি। 4-এ 10 দেখো, তড়িৎ বিশ্লেষণে কপার ধাতু পরিশোধনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি ব্যবহৃত হয়? ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। দেখো, ক্যাথোড হিসেবে বিশুদ্ধ কপারের পাতলা পটি, পাত, এখানে বলতে পারো পাত,
অ্যানোড অবিশুদ্ধ বা অশুদ্ধ কপারের মোটা দণ্ড। তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণের জলীয় দ্রবণ। অ্যাথোড ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া দেখো, অশুদ্ধ কপার থেকে কপার আয়ন দ্রবণে আসে, সিউ থেকে Cu2++2e-। ক্যাথোড বিক্রিয়া, দ্রবণ থেকে কপার আয়ন ক্যাথোডে জমা হয়, Cu2++2e- থেকে Cu। 4-11 দেখো, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, এটা বলছি না, তোমরা তুলে নেবে, অনেকবার হয়ে গেছে এটা। 4-12 কিভাবে পরিবর্তন করবে CH3CH2OH থেকে CH2 CH2। ইথাইল অ্যালকোহল থেকে কি করে ইথিলিনে নিয়ে যায়। তাহলে দেখো, ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রায় 170°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথিলিন এবং জল উৎপন্ন হয়। এটি একটি নিরোধন বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা দেখে নাও, CH3CH2OH থেকে গাঢ় H2SO4 170°C দিলে CH2 CH2 আচ্ছা, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের নাম কি? তোমরা লিখে নেবে। তোমাদের আগেও হয়ে গেছে। জৈব বিশ্লেষ্য পলিমার কি হবে? যেটা ছিল তোমাদের স্টার্চ, সেলুলোজ, এগুলো। আচ্ছা, অথবাটা দেখো, একটি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে অ্যাসিটিলিন ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে এবং ব্রোমিনের লাল বাদামি বর্ণকে বর্ণহীন করে দেয়। এটি প্রমাণ করে যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ। CH প্লাস 2Br2 থেকে CHBr2 সিঙ্গেল বন্ড CHBr। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের পরে স্ক্রু করাবো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও। ঠিক আছে, রাখছি।